আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। এবারে প্রশ্ন দুটি আমরা নিয়েছি ত্রিকোণমিতি অধ্যায় 7 আর বৃত্তের অধ্যায় 4। এই দুটো অধ্যায় থেকে আমরা দুটি চমৎকার কোশ্চেন, বরিশাল বোর্ড 2022 সালে যে দুটি প্রশ্ন এসেছিল, আমরা গত পর্বে দুটি প্রশ্ন দেখিয়েছিলাম। আজকে বৃত্ত এবং ত্রিকোণমিতির অধ্যায় থেকে আমরা আরো দুটি প্রশ্ন দেখাবো। তো আমার কাছে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনে শিক্ষার্থীদের জন্য কোশ্চেনের ট্রান্সলেশন আছে। তো তোমরা যারা উভয় ভার্সনের শিক্ষার্থী, গণিতের লিখার ল্যাঙ্গুয়েজ গুলো মূলত খুব একটা বেশি পার্থক্য নাই। তো আমরা চেষ্টা করব যে উভয় ভার্সনের শিক্ষার্থীরা যাতে তোমরা উপকৃত হয় সেভাবে ডিসকাস করার জন্য। তো আমরা যদি প্রথমে বাংলা ভার্সনের কোশ্চেনটি দেখে আসি। এখানে বরিশাল বোর্ডে 2022-এর কোশ্চেনের মধ্যে এটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। প্রথমত, দৃশ্যকল্প 1, m ইকুয়াল টু cos স্কয়ার 5 আলফা cos স্কয়ার 5 বিটা মাইনাস sin স্কয়ার 5 গামা 2 টাইমস অফ 5 আলফা 5 cos 5 বিটা cos 5 গামা, এই একটা m এর কন্ডিশন দেওয়া আছে। তারপর যেটি হলো স্ট্যাম থেকে আমাদের যে কোনো ত্রিভুজ, মানে স্ট্যামের বাহিরে এই কোশ্চেনটি, যে কোনো ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে এ বি এবং তাদের সি কোণটি দেওয়া আছে, হলো বি কোণের মান নির্ণয় করা। তারপর সিনারিও 1 থেকে একটি প্রশ্নের আনসার। এরপরে এই যে ফিগারটি দেওয়া আছে এবিসি ট্রায়াঙ্গেলে, তার উপর ভিত্তি করে খ নাম্বার প্রশ্নের আনসার। এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4, চ্যাপ্টার 7 থেকে বলা যেতে পারে। তো এই সেম কোশ্চেনটি যদি আমরা একটু ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য দেখি, একই রকম অলমোস্ট আলফা বিটা গামা একটা কন্ডিশন দেওয়া আছে পাই হলে সিনারি 1 থেকে প্রমাণ করা m ইকুয়াল টু 0। তো আমরা ডিরেক্টলি 1 নম্বর প্রশ্নের আনসারে চলে যাচ্ছি শুরুতেই। আমরা এই হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের ক। তো ক নাম্বার প্রশ্নটি একটু আনসারের জন্য আমরা বোর্ডটি প্রিপেয়ার করে নিই। যে কোনো ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে এবং সি কোণটি দেওয়া আছে। তো আমরা যদি একটা অ্যাপ্রক্সিমেট আগে একটা ফিগার ড্র করে নিই। এই হচ্ছে একটি ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল বি বাহু যেটা আমরা যদি এইভাবে নিই এ, তারপরে বি, এটা হচ্ছে সি। বি বলতে এই অংশটাকে আমরা বলবো বি অ্যাঙ্গেলের অপোজিটে হচ্ছে বি বাহু, আর যেটি হচ্ছে 4 সেন্টিমিটার। আর সি অ্যাঙ্গেলের অপোজিট থাকবে ছোট হাতের যে সি, আর তার বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, সিএম। এরপরে সি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এটির ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এখন এর উপর ভিত্তি করে আমাদের ফার্স্ট যে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বি আমাদের কাছে জানতে চাচ্ছে। তার মানে ত্রিভুজের কোণের সাথে বাহুর যে সম্পর্ক, সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করে আমরা এখানে যাব। তো ফার্স্ট আমরা সবাই জানি যে সাইন ল, ত্রিকোণমিতি যে সাইনের ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি, সাইনের সূত্র অনুসারে একটু, হ্যাঁ, সাইন সূত্রানুসারে, অ্যাকর্ডিং টু ল অফ সাইন বা ইউজিং সাইন ল। সাইন লতে আমরা কি জানি, a ডিভাইডেড বাই সাইন a ইকুয়ালস টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়ালস টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়ালস টু 2r। ফর্মুলাটা কি, সে যেমন ধরো যদি আমরা এইভাবে একটা বৃত্ত তৈরি করি, বৃত্তটার ভিতরে যদি একটা, সাপোজ আমরা একটা বৃত্ত তৈরি করলাম, বৃত্তের ভিতরে যদি কোনো ট্রায়াঙ্গেল হয়, সেই ট্রায়াঙ্গেল তার যদি অ্যাঙ্গেল গুলো এ বি সি হয়, যে এই বৃত্তের যে কেন্দ্র হবে তাকে আমরা যাকে বলে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, অর্থাৎ সার্কাম সার্কেল। তাহলে তার রেডিয়াস যদি আর হয়, তার রেডিয়াস যদি আর হয়, তাহলে এই বৃত্তের সাথে ত্রিভুজের বাহু এবং কোণগুলোর সম্পর্কের সূত্র হচ্ছে এটি, সাইড ডিভাইডেড বাই সাইন এ, বি সাইড ডিভাইডেড বাই সাইন বি, সি সাইড ডিভাইডেড বাই অ্যাঙ্গেল সাইন সি ইকুয়ালস টু 2 টাইমস অফ আর। 2r-টাকে আমরা বলতে পারি ডায়ামিটার। এখন এখান থেকে যে যে ভ্যালু গুলো দেওয়া আছে আমরা তাদেরকে বসিয়ে নিই। তাহলে আমরা যদি প্রথমে আমরা দেখি বি এবং সি দেওয়া আছে, তাহলে বি এবং সি এর পার্টটুকু আমরা নেই, বাকিটুকু আমাদের আর নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে দুটো অংশ নিলাম, বি ডিভাইডেড বাই সাইন বি
অ্যাঙ্গেল বি প্লাস ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই সাইন সি। এখন ভ্যালু গুলো যদি বসিয়ে নিই, বি এর ভ্যালু হচ্ছে 4 ডিভাইডেড বাই সাইন অফ বি, সাইন বি অ্যাঙ্গেলের ভ্যালু যেহেতু নাই আমরা এখানে লিখে নিই। সি এর ভ্যালু হচ্ছে 3, আর এখানে যে ভ্যালুটি দেওয়া আছে সাইন 30 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা জাস্ট ভ্যালু গুলো বসিয়ে ক্যালকুলেট যদি করে নেই, এখন আমার সাইন 30 ডিগ্রি ক্রস মাল্টিপ্লাই করো, 3 টাইমস অফ সাইন অফ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়ালস টু 4 মাল্টিপ্লাই সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2। এখন আমি এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে সাইন অফ বি এর ভ্যালুটা হচ্ছে এখানে 4/2, আর এখান থেকে 3টা আসলো, তাহলে বি এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, বি ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন ইনভার্স 2/3। এখন আমি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে 2/3 যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করে নিই তাহলে হবে 41.81 ডিগ্রি। কেউ চাইলে এখানে আনসার দিলে হবে। এইটুকু হচ্ছে অ্যাঙ্গেল বি এর ভ্যালু। তাহলে সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করে খুব সহজে আমরা এখান থেকে অ্যাঙ্গেল এবং সাইডের রিলেশন থেকে সাইড অথবা অ্যাঙ্গেল বের করে নিতে পারবো। এই হচ্ছে আমার কোশ্চেন নাম্বার এ। মোটামুটি একটু সহজ কোশ্চেনে ছিল। এবার আসো বি নাম্বার কোশ্চেনে হচ্ছে আমরা প্রমাণ করব এই যে এম এর এই ভ্যালু হচ্ছে 0 হবে, অর্থাৎ সিম্পলিফিকেশন করে প্রুভ করব এম এর ভ্যালু 0। একটু ধৈর্য সহকারে করতে হবে, এই ম্যাথটা একটু সময় লাগবে। তোমরা যারা ক্যালকুলেশনে ফার্স্ট তোমরা ভিডিও স্কিপ করে করে দেখতে পারো, আমি চাচ্ছি সবাই যাতে তোমরা কাজটি বুঝতে পারো, একটু সময় নিয়ে আমরা করব। আমরা প্রথমে এই অংশের একটা ভ্যালু রেডি করব, হয়তো এই অংশের ভ্যালুটা এটা সমান হয়ে যাবে, তখন একটা মাইনাস একটা প্লাস আসবে, তখন দুটো অংশ মিলে আমাদের কাটা গিয়ে শূন্য হয়ে যাবে। তাহলে আমরা দৃশ্যকল্প 1 থেকে আমরা শুরু করে নেই। দেওয়া আছে m ইজ ইকুয়ালস টু cos স্কয়ার 5 আলফা প্লাস cos স্কয়ার 5 বিটা, তারপর এটা হলো সাইন মাইনাস সাইন স্কয়ার 5 গামা প্লাস 2 টাইমস অফ cos 5 আলফা cos 5 বিটা cos 5 গামা 5 আলফা, তারপর হচ্ছে cos 5 বিটা, তারপর হচ্ছে cos 5 গামা। তারপর আরো একটা ভ্যালু দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স থ্রি অ্যাঙ্গেলস অফ এটা, সরি এটা ভ্যালুটা হচ্ছে পাই। তাহলে এই তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু পাই দেওয়া মানে এটা ট্রায়াঙ্গেলকে আইডেন্টিফাই করা। এখন আমরা একটা অংশ যেটা বলেছিলাম যে আমরা এই ফার্স্ট অংশ থেকে শুরু করব, তাহলে আমরা স্টার্ট করি। এখানে এখানে আগে cos স্কয়ার 5 আলফা প্লাস cos স্কয়ার 5 বিটা মাইনাস সাইন স্কয়ার 5 গামা। তো আমরা এখানে 2 cos স্কয়ারের ফর্মুলা যাব। লাইক 2 cos স্কয়ারের ফর্মুলা কি, 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা। আমরা এই ফর্মুলাতে যাব। তাহলে এই ফর্মুলাতে যেতে হলে cos স্কয়ারের সামনে একটা 2 লাগবে। তো cos স্কয়ারের সামনে 2 দিতে হলে আমরা হাফ দিয়ে ব্যালেন্স করব, করে মাঝখানে আমরা 2 দিয়ে ফর্মুলা সেট করব। 2 cos স্কয়ার 5 আলফা প্লাস 2 cos স্কয়ার 5 বিটা। এই হচ্ছে সাইনটাকে আমরা রেখে দিলাম, তাকে আমরা পরে কাজে লাগাবো সাইন স্কয়ার 5 গামা। এই যে রাইট সাইডে যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা যদি এখন আমরা অ্যাপ্লাই করে নেই তাহলে কত হবে, 2 cos স্কয়ার, এই যে এখান থেকে 2 cos স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস, এটাকে যদি আমি লিখে নেই 1 প্লাস, তারপর হচ্ছে cos 2 আলফা, আর এটার জন্য হবে কত 1 প্লাস cos, সরি 2 আলফা মিন্স হচ্ছে 5 কে 2 টাইমস করলে এটা 10 হয়ে যাবে, 2 টাইমস করলে 10 আলফা, আর এখানে হবে 1 প্লাস cos cos 10 বিটা। এইটুকু গেলে আলফা বিটা, আর পাশে যে আমাদের যে ভ্যালুটা আছে সেটা আমরা রেখে দিচ্ছি সাইন স্কয়ার 5 গামা। জাস্ট 2 cos স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তো 2 থিটা মানে
থিতার জায়গা 5 আলফা আছে, তো 2 টাইমস অফ 5 আলফা মিন্স 10। এবার আসো এখানে এই 1 এ 2 করে নিচ্ছি, এই অংশটাকে আগে আমাদের হাফ থাকুক। 1 এর সাথে 1টাকে অ্যাড করলাম, করে আমরা এখানে 2 করে নিচ্ছি। আর এই দুটো অংশের মধ্যে cos c আর cos d, cos c প্লাস cos d এর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের 2 টাইমস অফ cos c প্লাস d ডিভাইডেড বাই 2, তাহলে tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 2, cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos এর সময় দুইটাই cos আসবে, প্লাস এর সময় দুইটাই cos, মাইনাস এর সময় আবার দুইটাই sin। তাহলে এটা হবে tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এইটুকু কাজ আমাদের কমপ্লিট। আর এই পাশে যে sin স্কয়ার 5 গামা, তাহলে আলফা বিটা গামা এই তিনটা রয়ে গেছে। এখন আমি যদি হাফ দিয়ে যদি এদের সবাইকে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, হাফের সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করি, স্বাভাবিকভাবে এখানে এটা 1 হয়ে যাবে। আর এখানে 2 এর সাথে এটাও ঠিক এই 2 এর সাথে কাটা যাবে, কাটা যাওয়ার পরে এখানে cos থাকলো। ভিতর থেকে একটা 2 কমন নিয়ে এই 2 এর সাথে কেটে দিব, তাহলে হবে 5 আলফা প্লাস 5 বিটা, 5 আলফা প্লাস 5 বিটা। ঠিক এখানেও একটা 2 কমন নিয়ে ডিনোমিনেটরে 2 সাথে যদি কেটে দেই, তাহলে cos অফ 5 আলফা মাইনাস 5 বিটা। আর এই পাশে আমাদের যেভাবে রয়েছে আগে সাইন স্কয়ার 5 গামা, এই হলো মোটামুটি আমাদের। এখন আসো বাকি যে অংশ আমরা যদি এখান থেকে একটু সিম্পলিফিকেশনটা দেখাই, এই 1 এর সাথে, দেখো এই 1 এর সাথে যদি আমরা এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ারের ফর্মুলা কি, কস স্কোয়ার, আমরা এইটার সাথে ওটাকে কানেক্ট করব। আর এই পাশে যে ভ্যালুটা দেওয়া আছে, যেমন কস 5 আলফা এত, এটা কি থেকে আমরা দুটো ভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমি 5 কমন নিয়ে আলফা প্লাস বিটার ভ্যালু বসাবো। তাহলে আমরা এখানে ধরো 5টা কমন নিলাম, কস 5, তাহলে ভিতরে কি হলো আলফা প্লাস বিটা। আর এখানে বাকি অংশে যে কস, একই কাজ করো, কস 5টা কমন নাও, নিয়ে আলফা মাইনাস বিটা। আর 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার 5 গামা। দুটো অংশে গেল। এখন আলফা প্লাস বিটার ফর্মুলা কি হবে, আমাদের একটা কন্ডিশন দেওয়া ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু পাই। তা আমি যদি এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালুটা রেডি করি, তাহলে হবে পাই মাইনাস গামা। এখন আমি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিব, পাই মাইনাস গামা। আলফা প্লাস বিটার জায়গায় কস অফ 5 এর জায়গায় এখানে থাকবে। আর এখান থেকে আমি যদি আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে পাই মাইনাস এটা হচ্ছে গামা, আলফা বিটা ডেল, হ্যাঁ। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। আর এখানে 5 টাইমস অফ যেটা, ওকে ওর মতো রেখে দাও। পরের অংশে আমরা সিম্পলিফাই করবো 5 টাইমস অফ আলফা মাইনাস বিটা। আর এখানে কস টু দি পাওয়ার কস স্কোয়ার 5 গামা। তো বেসিক ফর্মুলাটুকু গেল। এখন এখানে আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কস স্কোয়ার 5 পাই মাইনাস 5 গামা। আর এখানে কস অফ 5টা রেখে এর পরের অংশে যায় আলফা মাইনাস বিটা। আর এখানে হচ্ছে কস স্কোয়ার 5 গামা। এখন এখান থেকে খেয়াল করতে হবে, আমরা 9 10-এ যে ফর্মুলা অ্যাপ্লাই করি কস 180 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে, প্রথমত 5 টাইমস, অর্থাৎ পাই এর যদি কোনো টাইমস থাকে, নট ইভেন পাই/2, মানে পাই এর যদি টাইমস থাকে, যেমন 1 টাইমস অফ পাই, 2 টাইমস অফ পাই, 3 টাইমস অফ পাই, সেই ক্ষেত্রে কস সাইন টেন এদের রেশিও গুলো চেঞ্জ হবে না। যেমন সাইন থেকে কস বা কস থেকে সাইন এরকম চেঞ্জ হয় না, কখন, যখন পাই থাকবে। কিন্তু যখন আবার পাই/2 থাকবে, পাই/2 এর টাইমস আকারে থাকে, সেখানে টাইমসটা যদি অড নাম্বার হয় তখন চেঞ্জ হয়ে যায়, মানে এন যদি অড নাম্বার হয়। কিন্তু এখানে আবার প্লাস মাইনাস দেখতে হবে। যেমন 5 পাই, আমি এখান থেকে এই পর্যন্ত আসলে একটা পাই, আমি আবার এখানে আরো 180 ডিগ্রি আসবো 2 পাই, এখানে আসবো 3 পাই, এটুকু 4 পাই, এটুকু আসলে 5 পাই। তাহলে 5 পাই এ আমি এখানে আসবো, কিন্তু 5 পাই মাইনাস থিটা
তাহলে একটু এই 5 পাই থেকে একটু ব্যাক করা লাগবে, তার মানে এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমরা একটা ফিগার ড্র করি, খুব ভালো করে দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে বা দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা একটা ফিগার ড্র করি, এখানে এই অংশটা নেগেটিভ আর হাইপোটেনাসটা হচ্ছে মানে অতিভুজটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভ আর নেগেটিভ দুটা মিলে মাইনাস, এই কারণে আমরা বলতে পারি সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটা মাইনাস, সো মাইনাস কস 5 ডেল্টা আলফা বিটা গামা, 5 গামা। তাহলে এইটুকু হলো অর্থাৎ এই অংশের জন্য। আর ভিতরের অংশ যেটা 5 টাইমস আলফা মাইনাস পাই, এখান থেকে আমরা আবার ফর্মুলাতে যাব, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিই আগে। কস 5 টাইমস অফ এত, এটা রেখে দাও, তারপর কমন নেই। তাহলে কস অফ 5 আলফা মাইনাস গামা, আর এখান থেকে কস স্কয়ার 5 গামা। এখন দেখো যদি কমন নেই, কমন নিলে কি হয়? হ্যাঁ, কস 5 কস, হ্যাঁ এটা কমন নিলাম, নেওয়ার পরে এখান থেকে যেহেতু স্কয়ার আছে, পজিটিভটাকে আমরা প্রায়োরিটিতে আগে একবার লিখি, কস কস গামা 5 গামা। আর এখান থেকে থাকে যেহেতু মাইনাস ছিল, আমরা এটাকে লিখে নিই কস অফ 5 টাইমস অফ আলফা মাইনাস বিটা। এই হচ্ছে আমাদের কন্ডিশন। 5 দিয়ে আমরা চাইলে মাল্টিপ্লাই করতে পারি। এখন আমরা আবার কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো তার আগে যদি মনে করি আমাদের ফার্স্ট যে অংশটা ছিল 5 গামা থাকুক, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, কস অফ 5 আলফা মাইনাস 5। এটা আমাদের আসলে প্রয়োজন হয় না, আগে থেকেও আমরা এইভাবে চাইলে রেখে দিতে পারতাম। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। হ্যাঁ, ভিতরে আবার একটু আগে যে ফর্মুলা ইউজ করেছিলাম কস সি মাইনাস কস ডি। তো কস সি মাইনাস কস ডি এর যে ফর্মুলা, সেটা অ্যাপ্লাই করার আগে এটার সাথে একটু সিমিলার করে নিই। যেমন এই যে গামা এর ভ্যালুটা আমরা একটু বসিয়ে নিই, তাহলে এটার সাথে সিমিলার আসবে। যেমন কিভাবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু পাই। এখান থেকে আলফা বিটা গামার ভ্যালুটা বের করলে হবে পাই মাইনাস তারপর এখানে আলফা, আলফা লিখতে পারি মাইনাস যদি কমন নেই, প্লাস বিটা, এই অংশটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। সো বাকি অংশ যদি এবার ফর্মুলা অ্যাপ্লাই করে নেই, তাহলে কি হলো? কস অফ 5 গামা, আর এখান থেকে হলো কস অফ 5টা রেখে দেই ব্র্যাকেটের বাহিরে। আর বাকি অংশে যে ফর্মুলা দাঁড়াচ্ছে 180 মাইনাস 5 টাইমস অফ আলফা প্লাস বিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস। তোমরা আসলে এই একই ফরম্যাটে সিম্পলিফিকেশন আরো শর্টকাট হইতে করতে পারবে যদি ক্যালকুলেশন এক্সপার্ট হও। 5 আলফা মাইনাস 5 বিটা, আর এখানে যে আমাদের যেটা মাল্টিপ্লাই ছিল সে মাল্টিপ্লাইটা আমরা রেখে দিচ্ছি। ওকে, ঠিক আগে যে ফর্মুলা ইউজ করেছিলাম cos 5 টাইমস, সো cos অফ 5 গামা, আর এখানে হচ্ছে cos অফ 5 টাইমস অফ পাই মাইনাস 5 টাইমস অফ আলফা প্লাস বিটা। এখানে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম অ্যাঙ্গেলের মধ্যে, মাইনাস cos অফ 5 আলফা মাইনাস 5 বিটা, এইটুকু থাকলো। আর এখানে আমরা একটু থার্ড ব্র্যাকেটটা ইউজ করে নিলাম। এখন কি দাঁড়াচ্ছে? cos 5 টাইমস অফ পাই মাইনাস থিটা, একটু আগে আমরা বলছিলাম cos 5 টাইমস অফ পাই মাইনাস থিটা হলো মাইনাস cos থিটা, তাহলে cos অফ 5 আলফা, আর এই দিক থেকে cos অফ 5 যেটা ব্র্যাকেটের বাহিরে, আগে এটা লিখে নেই, এইটুকু লিখে নিলাম। আর এখানে এই অংশে শুধু ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে মাইনাস cos অফ 5 টাইমস অফ আলফা প্লাস বিটা, আর মাইনাস cos অফ, আর এখানে কত, 5 আলফা মাইনাস 5 বিটা। তাহলে এইটুকু গেল আমাদের। এখন cos সি মাইনাস cos ডি, একটা মাইনাস কমন নেই, মাইনাসটা কমন সামনে নিয়ে আসি মাইনাস, তাহলে cos অফ 5 গামা, আর এখানে কি থাকে? cos অফ 5 আলফা, 5 আলফা প্লাস 5 বিটা,
আর এখানে কি দাঁড়ালো, মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে, কস অফ 5 আলফা, আর এদিকে হচ্ছে 5 অফ বিটা। এখন কস সি প্লাস কস ডি ফর্মুলা যাব, একটু আগে যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি সেম ফর্মুলাতে এখন যাচ্ছি। ওকে, যদি আমরা এখানে মাইনাস কস অফ 5 গামা cos c plus cos d 2 times of cos c plus d divided by 2, 5 alpha plus 5 beta plus 5 alpha minus 5 beta, 5 beta divided by 2 into cos of c minus d। তাহলে c minus d টাকে যদি আমরা এখানে নিয়ে নেই, তাহলে 5 alpha plus 5 beta minus 5 alpha plus 5 beta divided by 2। তাহলে cos c plus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 2 টাইমস অফ cos c plus d by 2, এটার সাথে এটা কাটা গেল, আলফার সাথে, সরি, হ্যাঁ আলফার সাথে এবার আলফার বাটা কাটা গেল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, এটাকে সিম্পলিফিকেশন করলে, হ্যাঁ মাইনাস, একটা মাইনাস cos অফ 5 গামা, আর এখানে 2 টাইমস তো থাকবেই, টুটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর এখানে 10 থাকবে, 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 5 হয়ে যাবে, cos অফ 5 আলফা, আর এখানে সেম 10 বিটা থাকবে, 2 দিয়ে ডিভাইড করলে cos অফ 5 বিটা। খুব ভালো করে দেখো, 5 আলফা, 5 বিটা, 5 গামা, মাইনাস 2 টাইমস। এবার আমরা m এর ভ্যালুটা লিখে নিই। হোয়াট ইজ m? mটা ছিল m ইকুয়ালস টু, m এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে cos স্কয়ার 5 আলফা প্লাস cos স্কয়ার 5 বিটা মাইনাস sin স্কয়ার 5 গামা প্লাস 2 টাইমস অফ cos cos 5 আলফা cos 5 বিটা, তারপর হচ্ছে cos 5 গামা। এখন দেখো আমাদের এই ফার্স্ট পার্ট থেকে আমরা স্কয়ারের যে ভ্যালুটা রেডি করেছি, এইটুকু অংশ হচ্ছে স্কয়ার পার্টের ভ্যালু। তাহলে আমরা যদি তাকে এখানে বসিয়ে নিই, 2 cos অফ 5 আলফা cos 5 বিটা, তারপর হচ্ছে cos 5 গামা, আর এখানে যা আছে সেম 2 টাইমস অফ cos 5 আলফা cos 5 বিটা, তারপর হচ্ছে cos 5 গামা। এটা কাটা যাওয়ার পরে আলফা বিটা, এই হলো 0। তাহলে আমাদের যেহেতু বলা ছিল প্রুভ দ্যাট দ্যাট ইজ ট্রু, এম এর যে ভ্যালু 0। এখন দেখো আমি যে ক্যালকুলেশনটা করেছিলাম একটু ভেঙে ভেঙে করতে গিয়ে আমার মনে হচ্ছে আমরা অনেকগুলো লাইন করেছি, যেগুলো হয়তো না করলে তোমরা যারা এক্সপার্ট আছো তাদের জন্য ভালো হতো। আমি করেছি হয় কি, সারা বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে যখন শিক্ষার্থীরা ভিডিও দেখে, একটু তুমি যদি ভালো এক্সপার্ট হও, তোমার হয়তো সবগুলো লাইন করা লাগবে না, তুমি আরেকটু দ্রুত ক্যালকুলেশন করে কিছু লাইন স্কিপ করে করতে পারবে। কিন্তু যারা একদম লাইন বাই লাইন বুঝতে চাচ্ছে, আমি চাচ্ছি তারা যাতে কাজগুলো সহজে ধরতে পারে, এই জন্য আমি একটু বড় করে ভেঙে ভেঙে করছি। আমি প্রথম অংশটাকে তোমাদের কনসেপ্টটা আবার একটু দেখাই। তো আমরা বলেছিলাম যে এখানে আমরা এই ফার্স্ট অংশ অর্থাৎ যেগুলো স্কোয়ারের পার্ট, এই ভ্যালুটা আমরা আগে রেডি করে নিলাম। তাহলে এই স্কোয়ারের পার্ট দিয়ে আমরা শুরু করলাম, ফর্মুলা, বেসিক ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে শুধুমাত্র cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর 2 cos স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, করে আমরা এই অংশের মধ্যে আসলাম। এই বাকি অংশগুলো একটু দেখে ছবি তুলে নাও, বাট চাইলে ক্যালকুলেশনটা মিলিয়ে নিতে পারবে। এবার এখান থেকে ধারাবাহিকভাবে এই হলো বাকি অংশ একদম ফাইনালে। তাহলে স্কয়ার পার্টে যে আনসার আসছে সেটা হচ্ছে -2 টাইমস অফ cos 5 আলফা 5 বিটা 5 গামা। এবার ফুল এমটাকে আমরা একটু তুলে নিলাম, তাহলে স্কয়ার অংশের যে ভ্যালু আসছে এই অংশটার ভ্যালু, তাহলে এটা আমরা বসিয়ে নিলাম, আর বাকি যে অংশটা এটাই পাশে রয়ে গেছে। তো একটা একটার অপোজিট, দুটো কাটা গেলে এখানে 0 থাকবে, এই হচ্ছে এম এর ভ্যালু। এবার আসো আমরা বাকি যে প্রশ্নে, যদি আমরা একটু মুভ করি, এখানে আমাদের বাকি যে সেট আমরা সেই সেট থেকে যাই।
প্লাস এইখানে দেখো যে ফিগারটা দেওয়া আছে এই ফিগার অনুসারে একটু আমরা আনসার করব। ওকে, এখন খ নাম্বার প্রশ্নে কি বলা ছিল, এই যে দেখো যে ফিগার, এই ফিগার থেকে আমরা প্রুভ করব সি এর ভ্যালু বি মাইনাস সি বাই টু এ 1/√3 বি প্লাস সি বাই টু, এইটা আমরা প্রুভ করব এই ফিগার থেকে, এ বি সি যে ট্রায়াঙ্গেল আছে সেই ট্রায়াঙ্গেল থেকে। তো আমরা ট্রায়াঙ্গেলটাকে ড্র করে আমরা ওখান থেকে এই কাজটা স্টার্ট করি। প্রথমে আমাদের যে ট্রায়াঙ্গেলটা দেওয়া ছিল নাম্বার সি, তো সি এর মধ্যে ফার্স্ট যে স্টেপ এ বি সি ট্রায়াঙ্গেল, কোশ্চেনের মধ্যে আমাদের ট্রায়াঙ্গেলের যে কন্ডিশন দেওয়া ছিল সেখান থেকে আমরা যদি লিখে নিই এ, তারপর বি, তারপর হচ্ছে সি, তারপর এখানে হুম তার শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি ভ্যালু দেওয়া আছে, এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60। ওকে, আমরা এই অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি, এইটুকু দেওয়া আছে। তাহলে আমরা স্টার্টিংটা করি অ্যাঙ্গেল থেকেই। এ প্লাস বি প্লাস সি, সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু ওরা অ্যাঙ্গেল ডিগ্রিতে দিল আমরা ডিগ্রি দিয়ে শুরু করলাম। এবার এখানে আসো, এই অ্যাঙ্গেলের ভ্যালু হলো 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি বি প্লাস সি এর যদি ভ্যালুটা বের করে নিই, 60টাকে রাইট সাইডে সেট করে নিলাম, তাহলে বি প্লাস সি কত হবে, 60 ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বি প্লাস সি। এখন এ নাম্বার কোশ্চেনে যে সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো এখন আমরা। আমরা জানি, আমরা জানি দ্য ফর্মুলা অফ সাইন বা সাইনের সূত্র অনুসারে এ বাই সাইন এ প্লাস, সরি, ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। খেয়াল করতে হবে উপরের গুলো হচ্ছে সাইড আর নিচের এই হচ্ছে অ্যাঙ্গেল, মানে বড় হাতের এই অ্যাঙ্গেল বোঝা, ছোট হাতের যে এ এটা হচ্ছে একটা সাইডের দৈর্ঘ্য, মানে এই অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইড থাকবে তার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে সার্কাম সার্কেলের রেডিয়াসের 2 টাইমস। এবার প্রত্যেকটাকে যদি আমি একটু ইন্ডিভিজুয়ালি ধরে নিই এখানে, বা যেমন প্রথমটাকে আমি কম্পেয়ার করলাম এ সাইন এ, এটাকে আমি আলাদা আলাদা ভাবে 2r এর সাথে কম্পেয়ার করলাম, তাহলে আমার এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, এর ভ্যালুটা দাঁড়াচ্ছে a ইকুয়ালস টু 2r, 2r, আর এই পাশে হলো আমার সাইন এ, a ইকুয়ালস টু 2r সাইন এ। তা একই ভাবে আমি এখান থেকে যদি করি b ইকুয়ালস টু হবে 2r সাইন অফ বি, আর c ইকুয়ালস টু হবে 2r, 2r সাইন অফ সি। তাহলে এইভাবে ক্রস মাল্টিপ্লাই করে আমরা তিনটা অংশে আসবো। এখন আমার লেফট হ্যান্ড সাইডে প্রশ্নটা যদি আমি একটু ভালো করে দেখে নিই, আমাদের অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইডটা কি, এই যে লেফট হ্যান্ড সাইডটা দেখো, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের সেম কোশ্চেন। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে বি মাইনাস সি বাই টু এ, তো বি মাইনাস সি বাই টু এ থেকে আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু বি মাইনাস সি ডিভাইডেড বাই টু এ। এখন আমরা যে একটু আগে বি এর ভ্যালু রেডি করলাম সেই বি এর ভ্যালুটা এখানে বসিয়ে নিই। এই যে দেখো উপরে বি এর ভ্যালু 2r, 2r সাইন বি, 2r সাইন বি মাইনাস সি এর ভ্যালুটা হচ্ছে 2r সাইন সি, আর এইদিকে হচ্ছে 2 টাইমস অফ এ, টুটা রেখে দিলাম, এর ভ্যালুটা হচ্ছে 2r সাইন অফ এ। তাহলে আমাদের এখানে এ বি সি এর ভ্যালুটা বসিয়ে এখন আমাদের কাজ হচ্ছে যত দ্রুত সিম্পলিফিকেশনটা আমরা পারি। প্রথমে উপর থেকে আমি 2r কমন নিব, 2r কমন নেওয়ার পরে আমাদের কাজটা কি হয়, 2r কমন নিলাম, নেওয়ার পরে এখানে হবে সাইন অফ বি মাইনাস সাইন অফ সি, রাইট। আর নিচে আমার তো অলরেডি 2r আছে, 2 টাইমস অফ 2r, আর এখানে হলো সাইন অফ এ, 2r এর সাথে 2r কেটে দাও, তাহলে নিচে থাকবে 2 সাইন এর উপরে সাইন সি। ফর্মুলা লিখবো, সাইন এর ফর্মুলা মানে কি,
সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 টাইমস অফ সাইনের ক্ষেত্রে আগে কসটা চলে আসে মাইনাসের সময়, কস অফ বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তাহলে আর এখান থেকে হবে সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ সাইন সি আর ডি, তো সি আর ডি এর পরিবর্তে এখানে বি আর সি, বি প্লাস সি বাই 2, বি মাইনাস সি বাই 2, আর এ পাশে হলো 2 টাইমস অফ এ। এর ভ্যালুটা আমরা একটু ফিগার থেকে দেখে নেই, 2 সাইন, আচ্ছা পরের লাইনে আমরা ভ্যালুটা বসাবো সাইন এ। আমাদের এই যে ফিগারে যে ভ্যালুটা দেওয়া ছিল, এই যে দেখো এ, এর ভ্যালু হলো 60 ডিগ্রি, আমি এখন এর জায়গায় 60 ডিগ্রি বসাবো। আর উপরে বি প্লাস সি এর ভ্যালুটাও সেট করে নিতে পারো। এবার 2 এর সাথে 2 কাটা গেল, তাহলে কস থাকলো, বি প্লাস সি এর ভ্যালু একটু আগে বের করেছিলাম 120, তাহলে এটা ডিভাইডেড বাই 2, আর এখানে কত সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, আর এর ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল 30 ডিগ্রি। সো এখন যদি একটু জুম করে ক্যালকুলেটটা করি, তাহলে cos 60 ডিগ্রি থাকবে, cos 60 ডিগ্রি ভ্যালু পরের লাইনে গিয়ে হাফ বসাবো, আপাতত থাকুক। তারপরে এখানে কত বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, আর এখানে হলো সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, আর এখানে এখানে যদি হাফ ইউজ করে নিই, আর এখানে হলো কস সাইন থেকে, যে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ডিরেক্টলি ভ্যালু বসাবো নাকি উপর থেকে যাব। আমাদের টার্গেটটা কি, প্রশ্নের টার্গেটটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা দেওয়া ছিল, আমি যদি তোমাদেরকে দেখাই বি মাইনাস সি ডিভাইডেড বাই 2a, আমাদের টার্গেটটা কি, এখান থেকে আমরা দেখাবো আমাদের টার্গেটটা হচ্ছে এখান থেকে আসা 1/√3, 1/√3, আর এ পাশে হলো সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এখন যদি খেয়াল করো বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, এই অংশটা আমাদের অলরেডি চলে আসছে, এই যে রাইট হ্যান্ড সাইড। আর বাকি যারা যারা আছে তাদের মধ্যে আমরা ক্যালকুলেশন করে, যেমন সাইন 30 ডিগ্রি, আর এদিকে হলো উপরে কস 60 ডিগ্রি। তো এখন যদি আমি সিম্পলিফিকেশন করি, তাহলে কট 60 ডিগ্রি ভ্যালু, এখন দেখো যদি আমি এখানে cos 60 ডিগ্রি ভ্যালু যদি হাফ বসাই, সাইন 30 ডিগ্রি ভ্যালু যদি হাফ বসাই, হাফে হাফে কিন্তু কাটা যাবে, কিন্তু আমার এই অংশটা কিন্তু আসবে না। তাহলে আমরা এই অংশটা আনার জন্য কি করব, এখন দেখো বুদ্ধি করে আমি এখানে এই হাফ যেটা লিখেছিলাম আমরা এটা ইউজ করব না, এখানে tan এর মধ্যে এই ভ্যালুটাকে আমরা নিয়ে যাব। তাহলে আমার এখানে সাইন যে ভ্যালুটা ছিল সাইন, এখানে অ্যাঙ্গেল এ, টু টু টাইমস অফ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা ভুল লিখেছিলাম, অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে আর 60 ডিগ্রি, প্রশ্নে যেটা দেওয়া ছিল আমরা এই ভ্যালুটা লিখে নিই, অ্যাঙ্গেলের ভ্যালু হলো 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি ভ্যালুটা যদি আমি এখানে 60 লিখে নিই, তাহলে cos 60 বাই সাইন 60 একসাথে লিখে নাও, এটা হবে cot 60 ডিগ্রি, রাইট? আর cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু cot, বা আমি ভ্যালু ইউজ করেও করতে পারবো, একইভাবে আমার √3 আসবে। আর এখানে সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে tan 60 ডিগ্রি, উল্টা tan 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে cot এর ভ্যালু হবে 1/√3, 1/√3 সাইন অফ বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, এন্ড দিস ইজ রাইট সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু চলে আসলো। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমি এখানে cos 60 ডিগ্রি ভ্যালু যদি হাফ বসাই, সাপোজ উপরের লাইন, এখানে যদি আমি হাফ বসাই, আর নিচে যদি সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2 বসাই, তারপরেও এখানে কাটাকাটি দিলে 1/2 মাল্টিপ্লাই 2/√3 ইজ ইকুয়াল টু 1/√3 আসবে। তাহলে তখনও আমাদের আনসারটা আসতে পারে, আমি কটে কনভার্ট না করে কস এবং সাইনের ভ্যালু থেকে 1/√3 নিয়ে আসতে পারবো। তা এই হচ্ছে সি নাম্বার প্রশ্নটা, মোটামুটি ইজি ছিল। তো কোশ্চেনের এই হচ্ছে ফুল আনসার, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, একটু ভালো করে দেখে নাও, এইটুকু হচ্ছে ফার্স্ট পার্ট, আর এইটুকু অংশ হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করলাম, তারপর একটা বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা রাইট হ্যান্ড সাইডে আসলাম। তো ট্রিগোনোমেট্রির বিশেষ করে সাইনের যে ফর্মুলা অ্যাপ্লাই করে এই কোশ্চেনটি। এখন আমরা বাকি প্রশ্নে যাই, আর একটা খুব সুন্দর প্রশ্ন আছে সার্কেল এবং স্ট্রেট লাইনের সাথে মিল করে। তা আমরা শুরুতে আগে একটু বাংলা ভার্সনের প্রশ্নটা দেখে নেই। এই হচ্ছে আমাদের বাংলা ভার্সনের প্রশ্ন। তো বাংলা ভার্সনের প্রশ্ন থেকে একটু আগে ফিগারটা,
এখানে দুটো অংশ, এক সিনারিও 1 এখানে একটা ফিগার দেওয়া আছে, আর সিনারিও 2 তে ইকুয়েশন দেওয়া আছে। আর এ নাম্বার কোশ্চেনটা সিনারির বাহিরে, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো মানে এমন ভাবে কন্ডিশন দেওয়া আছে, এটা আমাদের স্ট্যামের বাহিরে। আর খ নাম্বার প্রশ্নে যেটা বলা ছিল সিডি লাইনের সমীকরণ নির্ণয় করো, কিন্তু প্রশ্নে সিটা যে মিড পয়েন্ট এখানে একটু ক্লিয়ার করে দিছে, সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, অর্থাৎ এবি এর মধ্যবিন্দু হচ্ছে সি। এই তথ্য ইউজ করে সিডি এর সমীকরণ নির্ণয় করব, আর সিডি রেখার যে স্লোপ আমরা সেটি নির্ণয় করব ডা। এরপরে হচ্ছে গ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 2, এই যে নিচে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, এই ইকুয়েশনে যে স্ট্রেট লাইন ফর্ম করবে, সেই স্ট্রেট লাইন গুলোর যদি একটা একটাকে ইন্টারসেক্ট করে, এই যে মাঝখানে এখানে যে অবটিউজ অ্যাঙ্গেল হবে, সেই অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর, আর এখানে যে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি থেকে ছোট, এটার বাইসেক্টর। তো এখন আমাকে বললো মানে ওই দুটা, এই দুটি স্ট্রেট লাইনে যে অ্যাঙ্গেল ফর্ম করবে তাদের অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টরের সমীকরণ লাগবে। বাইসেক্টরের সমীকরণ, এবং বাইসেক্টরের সমীকরণ যে ট্রায়াঙ্গেল ফর্ম করবে, বাইসেক্টরের সমীকরণ যে ট্রায়াঙ্গেল ফর্ম করবে, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া। মানে প্রথম কথা হচ্ছে আগে আমরা এই দুটো স্ট্রেট লাইনের বাইসেক্টরের ইকুয়েশন রেডি করব। সেই ইকুয়েশনটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করবে, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল নির্ণয় করবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। মানে সি নাম্বার একটু প্যাচ দাও আছে দিল কোশ্চেনে, বাট আনসার কিন্তু এত কমপ্লিকেটেড না। তো আমরা একটু ইংলিশ ভার্সনের কোশ্চেনটা দেখে নেই, তোমরা যারা ইংলিশ ভার্সন শিক্ষার্থী আছো তারাও এখান থেকে দেখে নিতে পারো। এই যে দেখো সিনারি 1 থেকে এবং সিনারি 2 এর যে ইকুয়েশন, সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। বি নাম্বারে যেটা বলা ছিল, এই নাম্বারে সেন্টার দেওয়া আছে, ইফ সার্কেল টাচ এক্স এক্সিস হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল। কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সিডি লাইন ফ্রম সিনারি 1 এন্ড স্লোপ অফ সিডি লাইন। এই সিডি লাইনের ইকুয়েশন এবং স্লোপ। আর বি নাম্বার বলা আছে বাইসেক্টর অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস বিটুইন টু স্ট্রেট লাইনস অফ সিনারিও 2 মেক দ্য ট্রায়াঙ্গেল বোথ এক্সিস এন্ড ডিটারমিন দ্য এরিয়া। এই হলো কোশ্চেন। এবার আমরা একটু ফ্রেশ কোশ্চেন থেকে আমরা একটু আনসারটা শুরু করি আমাদের। ওকে, আমরা এই যে 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেনে এতে কি বলা ছিল, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। তো একটু সুন্দর করে একটা ফিগার রাখলে আমার মনে হয় তোমরা অনেকেই বুঝতে পারবে। আমি যদি একটু ফরম্যাটে যাই, যেমন ধরো এই হলো একটা বৃত্ত, বৃত্ত আঁকলাম, এই হলো দুটো অ্যাক্সিস। প্রশ্নে এখন যেটা বলা ছিল, বৃত্তটা আমাদের এক্স এক্সিস কে টাচ করে। আমি একটু সুন্দর করে এই ফিগারটা আঁকি। এই হচ্ছে আমার এক্স এক্সিস, যেহেতু বলা আছে বৃত্তটি এক্স এক্সিস কি স্পর্শ করে, এই যে দেখো যেখানে ইচ্ছে এখানে আমরা করতে পারবো, এখানে লাগাতে পারবো, এখানে থাকতে পারবে। আবার যদি সার্কেলটা যদি এভাবে থাকে তাহলে দুটো অক্ষকে স্পর্শ করে, এক্স এক্সিস কে স্পর্শ করবে। যেমন ধরো আমি এখানে আমি দিলাম, নাম দিলাম এটা এক্স এক্সিস, এটা এক্স, আর এটা হলো ওয়াই এক্সিস। এখন আমার সার্কেল যদি এইভাবে থাকে দুটি অক্ষকে স্পর্শ করবে, সার্কেল যদি আমার এইভাবে থাকে এক্স অক্ষকে স্পর্শ করবে, সার্কেল যদি আমার এইভাবে থাকে ওয়াই অক্ষকে স্পর্শ করবে। আবার ব্যাপারটা হচ্ছে শুধু যে পজিটিভ সাইডে থাকবে তা না, এটা এইভাবেও থাকতে পারে, এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে, দুটি অক্ষকে স্পর্শ করে, বা সার্কেলটি যখন মূল বিন্দু দিয়ে যাবে এখানে থাকবে। তা আমাকে যেটা বলা ছিল এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা আপাতত এখানে দিয়ে রাখলাম। কিন্তু প্রশ্ন হলো পরে সার্কেলের একটা কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে 2, -4। এখন আমাকে দেখতে হবে 2, -4 কোথায়। তো আমার যদি এখানে যদি 2 হয়, নিশ্চয় -4টা এখানে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে। তার মানে সার্কেলটা অবশ্যই অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে হবে সার্কেলটা, কারণ তার যে সেন্টার দেওয়া আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -4, তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টের কোঅর্ডিনেট। তো সেন্টার ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, সার্কেল এক্সিস কে টাচ করবে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টেই সার্কেলটা স্টে করবে। এই হচ্ছে কন্ডিশন। এখন আমি সার্কেলের ইকুয়েশন রেডি করব। একটা সার্কেল যখন এক্স অক্ষকে টাচ করে, তখন এক্স এর যে ইন্টারসেপ্টর, মানে আমি যদি ইন্টারসেপ্টরের কনসেপ্টটা তোমাদেরকে একটু বুঝাই বলি, একটু সময় লাগলো, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। ধরো এই হচ্ছে এক্সিস,
তা আমি একটা সার্কেল ড্র করলাম। তা এই যে সার্কেল দেখো, এই সার্কেলটা আমরা সার্কেলটাকে একটু আলাদাভাবে মনে হয় নিলে ভালো হবে। তো সার্কেলটাকে একটু আলাদা, আমি যদি এইভাবে একটা সার্কেল ড্র করি, খেয়াল করো, তো এই ভ্যালুটাকে ম্যাথের ভাষায় বলা হয় এক্স ইন্টারসেপ্ট, মানে এক্স অক্ষকে কতটুকু কাট করে, বৃত্ত বৃত্ত এবং এক্স অক্ষের মানে ছেদক অংশটা এক্স ইন্টারসেপ্ট বলে। আবার সার্কেলটা যদি এভাবে থাকে তাহলে এইটুকু অংশকে বলা হচ্ছে ওয়াই অক্ষের ইন্টারসেপ্ট। আবার যদি কোন রকম ভাবে এরকমও থাকতে পারে, তাহলে দুটি অক্ষের ইন্টারসেপ্ট, মানে সার্কেল খুব সুন্দর করে আঁকি নাই, এটা হলো ওয়াই এক্স এর ইন্টারসেপ্ট, এটা হচ্ছে ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সার্কেলটা এইভাবে থাকে, এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে টাচ করে, সেক্ষেত্রে এক্স ইন্টারসেপ্টের যে ভ্যালু হওয়ার কথা ছিল এই ভ্যালুটা এখানে আর নাই। এক্স ইন্টারসেপ্টের ভ্যালুটা তখন আমার জিরো হয়ে যায়। এক্স ইন্টারসেপ্ট বা টাচ করলে ওই অংশটার ছেদক অংশ থাকবে না, এই জন্য এই অংশটাকে আমরা বলি জিরো। এবার লিখো, তাহলে বৃত্তটি এক্স অক্ষকে ছেদ করলে বা এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু জিরো হবে। তাহলে আমরা আগে সার্কেলের একটা আদর্শ সমীকরণ লিখি। আমরা জানি বা হ্যাঁ, আমরা জানি বৃত্তের আদর্শ সমীকরণ বা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস, এটা যোগ করে নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এই বৃত্তের কেন্দ্র কোথায়? আদর্শ সমীকরণ লিখতে হলে অবশ্যই তার কেন্দ্র মেনশন করতে হবে মাইনাস জি কমা মাইনাস এফ, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্টটাকে -2 দিয়ে ডিভাইড করলে যা থাকবে এটাই সেন্টার। এটা হলো শর্টকাট টেকনিক। তোমরা যারা আগে শোনো না একটু বলে রাখি, যে কোনো সময় এক্স এর যে কোএফিসিয়েন্টটা থাকবে, যাই থাকুক না কেন, এক্স এর যে কোএফিসিয়েন্ট থাকবে ওকে তোমরা -2 দিয়ে ডিভাইড করবে, -2 দিয়ে ডিভাইড করলে যে রেজাল্ট থাকবে সেটা হবে সেন্টার। ঠিক একই ভাবে দেখো, এখানে -2 দিয়ে ডিভাইড করো, মাইনাস এফ থাকবে। তো এখানে আমার এইটুকু গেল, আর সেন্টার সি, আর এটা রেডিয়াসটা, তাহলে আমাদের সেন্টারটা দেওয়া আছে কত প্রশ্নে? সেন্টারটা দেওয়া আছে 2, -4, এটা হলো সেন্টারের ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমি লিখি, দেখো তো মাইনাস জি ইকুয়াল টু কত, 2 আসছে, বোথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করো, জি ইকুয়াল টু -2। আর এখানে আমার মাইনাস এফ এর ভ্যালু হলো -4, দুই দিক থেকে মাইনাস বাদ দিয়ে দিব, এফ ইকুয়াল টু কত, 4। আচ্ছা, ওকে, এইটুকু গেল। এখন সার্কেল যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স ইন্টারসেপ্টের ভ্যালু জিরো হবে। তাহলে এখানে লিখে নাও, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটি এক্স অক্ষ, প্রশ্নে যেহেতু বলা ছিল এক্স অক্ষকে স্পর্শ, স্পর্শ করলে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষের যে ইন্টারসেপ্টর, মানে মেইনলি ফর্মুলাটা আসে কথা থেকে একটু দেখাই দিই তোমাদেরকে, √ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো। কেউ এভাবেও লিখতে পারো, আর কেউ ডিরেক্টলি এভাবেও লিখতে পারো, এজ ইউর উইশ। মানে এটা হলো এক্স ইন্টারসেপ্টের ফর্মুলা, মানে এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট হলে এফ স্কোয়ার হবে জি এর জায়গায়, আর স্পর্শ করলে এটা সি জিরো হয়, ক্যালকুলেশন করলে এটা হয়। কিভাবে হয় দেখো, প্রথমে তুমি 2 দিয়ে ডিভাইড করো, করলে এটা জিরো হয়ে গেল, রুটটা থাকুক, রুটটা পরের বার সরিয়ে নাও, এত ইকুয়াল টু জিরো। এবার সিটাকে রাইট সাইডে নিয়ে যাও, জি স্কোয়ার ইকুয়াল টু সি। এই জন্য আমরা স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে ডিরেক্টলি আমরা লিখি জি স্কোয়ার ইকুয়াল টু সি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে আমার বলা ছিল কি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং এইটুকু লিখতে পারি বা এটা দিয়ে শুরু করতে পারি। এখন দেখো, তোমার তো জি এর ভ্যালু দেওয়া ছিল কত, জি এর ভ্যালুটা হলো -2, তাহলে এখানে -2টা বসিয়ে নাও, -2টা বসিয়ে নিলাম সি, তাহলে সি এর ভ্যালুটা কত হয়, 4 ইকুয়াল টু সি। তাহলে আমার জি এর ভ্যালু কমপ্লিট, আমার এফ এর ভ্যালু কমপ্লিট, আমার সি এর ভ্যালু কমপ্লিট। এই তিনটা ভ্যালুকে আমি ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিব। তাহলে আমার ফার্স্ট ইকুয়েশনে বসালে বৃত্তের সমীকরণ কি হবে? সো বৃত্তের সমীকরণ, সুতরাং
বৃত্তের যে সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g অফ এক্স প্লাস 2f অফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। আর এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর যে ভ্যালুটা ছিল -2 এক্স আর এফ এর ভ্যালুটা ছিল 4, 2 টাইমস অফ 4 × y। আর এখানে হলো সি এর ভ্যালুটা আমাদের আসলো 4 প্লাস 4 = 0। এখন আমরা যদি এটাকে সিম্পলিফিকেশন করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x প্লাস 8y প্লাস 4 = 0, তাহলে এই হচ্ছে আমাদের এই নাম্বার কোশ্চেনের আনসার। সো এখন আমার এই ফার্স্ট কোশ্চেনের আনসার গেল। এখন দেখো আমরা, এটা খুব ইজি কোশ্চেন ছিল, বাট এই নাম্বারের জন্য মানে একটু যদি বুঝে লেখো তাহলে হয়তোবা একটু সময় লাগে, বাট ডিরেক্টলি দেখো জি এবং এফ এর ভ্যালুটা রেডি করে এক্স ইন্টারসেপ্টের কন্ডিশন দিয়ে ইকুয়েশন নিয়ে আসা যায়। আচ্ছা, এখন আমরা যদি বাকি যে অংশটাতে যাই, এখন আসো খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে কি বলা ছিল? দৃশ্যকল্প দৃশ্যকল্প 1 হতে সিডি সরলরেখার সমীকরণ ও তার ঢাল নির্ণয় করো। এখন এই প্রশ্নটা মোটামুটি কমন একটা প্রশ্ন, পরীক্ষা খুব বেশি আসে। প্রথমে আগে সি হচ্ছে মধ্যবিন্দু, তো সি মধ্যবিন্দুর সমীকরণ, যেহেতু এ বি আছে, এ বি এর মধ্যবিন্দুটা নির্ণয় করব ফার্স্ট। তারপরে এ বি রেখার সমীকরণ নির্ণয় করব, কারণ সিডি রেখাটা যেহেতু এ বি এর উপর লম্ব, তাহলে আমরা জানি একটা রেখা আরেকটা রেখার উপর লম্ব হলে সমীকরণ নির্ণয় করা যায় কে কনস্ট্যান্ট দিয়ে কোফিশিয়েন্ট গুলো এক্সচেঞ্জ করে। তাহলে আগে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে একটু আমরা এখান থেকে শুরু করে নেই, নাম্বার বি। তাহলে বি নাম্বার থেকে আমরা যদি একটু স্টার্ট করে নিই, দেওয়া আছে দুটি স্থানাঙ্ক। এ এর স্থানাঙ্ক দেওয়া আছে কত, 4,0, আর বি এর যে স্থানাঙ্ক সেটি হচ্ছে 0,6। তাহলে এ বি রেখার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্য এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটাকে আমরা, যেহেতু সি দেওয়া আছে, আমরা কি জানি, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর এদিকে হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে সি আমরা যদি এখানে নিই 4/2 মানে 2, আর এখানে হবে 0+6 ডিভাইডেড বাই 2, 3। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,3। ওকে, এখন আসো এখান থেকে যেটা আমাদের এইটুকু গেল সিডিএ মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবার এবি রেখার সমীকরণে আগে যাই। এবি রেখার যে সমীকরণ, কারণ কি এবি রেখার সমীকরণ থেকে আমি এই যে এবি রেখা যেহেতু সিডি এর উপর লম্ব, তাহলে আমি এবি রেখার সমীকরণ এখান থেকে যদি মুভ করি, এবি রেখার সমীকরণ, এবি রেখার এবি রেখার সমীকরণ, যেহেতু এখানে স্থানাঙ্ক দেওয়া আছে, আমি যদি এখানে দেখি, দেখো এটা হলো কত, 0,6, আর দিস ওয়ান ইজ 4,0। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা আদর্শ সমীকরণ এক্স বাই এ যেটা 4 প্লাস ওয়াই বাই বি, বি এর জায়গায় 6 = 1। তাহলে এখানে যদি আমি এলসিএম নিই 24, তাহলে এখানে হলো 6x প্লাস 4y হচ্ছে 24, সরি এটা 1, হ্যাঁ এই ভ্যালুটা হচ্ছে 1। এখন আমি যদি ক্যালকুলেশন করি 6x প্লাস 4y হচ্ছে 24। এখন 2 দিয়ে সবাইকে ডিভাইড করা যাবে, তাহলে 3 টাইমস অফ এক্স প্লাস 2 টাইমস অফ 2 টাইমস অফ y, আর এদিকে 12 থাকবে, তো এটাকে -12 দিয়ে আমরা 0 লিখতে পারবো।
এটা হচ্ছে ইকুয়েশন অফ এবি। এখন সিডি হচ্ছে এবি এর উপর লম্ব। চিত্র অনুসারে সিডি ইজ পারপেন্ডিকুলার অন এবি। তাহলে এবি রেখার উপর সিডি যদি লম্ব হয় তাহলে সিডি রেখার সমীকরণ, সিডি এর সমীকরণ, সিডি এর সমীকরণ, তাহলে সিডি রেখার সমীকরণটা দাঁড়াচ্ছে আমার এখানে, আমরা জানি যে যদি একটা রেখা একটা রেখার উপর লম্ব থাকে এখানে আগে নাম্বার গুলোকে এক্সচেঞ্জ করা, যেমন 3x যেটা ছিল তাহলে এটা হবে 2x, আর এদিকে হবে 3y, আর একটা কনস্ট্যান্ট আগে দেই, তারপর আমরা ইকুয়েশনটা রেডি করি। দেখো কিভাবে করলাম। প্রথমত এই y এবং x এর কোএফিসিয়েন্ট গুলোকে ইন্টারচেঞ্জ করলাম উইদাউট সাইন। এবার কিন্তু y যদি এখানে পজিটিভ থাকে, এখানে এসে y এর কোএফিসিয়েন্টটা নেগেটিভ করবে, সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড হবে। মানে নাম্বার গুলোকে এক্সচেঞ্জ করে y এর কোএফিসিয়েন্ট প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস করে নিবে, আর সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড করলে সিডি এর ইকুয়েশন। এখন দেখো সিডি যে সমীকরণ, সেটা সিডি যে সমীকরণ নিশ্চয়ই সেটা সি পয়েন্ট দিয়ে যাবে। তো সি পয়েন্ট আমাদের অলরেডি আগে থেকে রেডি করা আছে, সি এর যে 2,3, আর এটা হচ্ছে কত ডি। তাহলে এখন আমি যদি বলি সিডি রেখাটি সি বিন্দুগামী, তাহলে সি বিন্দু মানে 2, আর এটা হচ্ছে কত 2, সিডি রেখাটি 2,3 বিন্দুগামী। তাহলে এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন দিই, 2, 3 বিন্দু দিয়ে সিডি রেখাটি যাবে, সিডি রেখাটি যাবে, বা সিডি রেখাটি 2, 3 বিন্দুগামী হলে 2 × 2 - 3 + k = 0, और 4 আর হচ্ছে তো 4 - 9 এখানে আসবে কত 5, 4 থেকে 9 এখানে -5 = k, আর হচ্ছে কে এর যে ভ্যালু হচ্ছে 5। তাহলে কে এর ভ্যালুটা 5 হলে সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ হচ্ছে 2x - 3y, 2x - 3y + 5 = 0। তাহলে আমাদের আফটার অল, হ্যাঁ, 2x - 3y + 5 = 0, এই হচ্ছে সিডি রেখার সমীকরণ। এটা হলো একটা পার্টে আনসার। আরেকটা পার্টে বলা ছিল সিডি রেখার ঢাল নির্ণয় করো, তো ঢালের জন্য হলে স্ট্যান্ডার্ড ফর্ম নিতে হবে। আবার y = mx + c ফরম্যাটে যাব। আবার 2x - 3y, 2x - 3y + 5 = কত 0। তো আমি যদি এখান থেকে 2x + 5 = যদি 3y তে যাই, এখন আমি সবাইকে 3 দিয়ে ভাগ করলাম, আর 2/3, ওকে, 2 2/3x + 5/3, 3 = y, রাইট? সো এবার y কত হয়, y 2/3 টাইমস অফ x + 5/3। তাহলে y mx + c সাথে যদি কম্পেয়ার করি, এই যে দেখো স্ট্যান্ডার্ড ফর্ম y mx + c, তাহলে স্লোপ কত হবে, m এর জায়গায় 2/3 আছে, তাহলে সিডি রেখার ডাল, ডাল হচ্ছে 2/3। তাহলে আমাদের আনসার কি দাঁড়ায়, সিডি রেখার যে সমীকরণ সেটি হচ্ছে 2x - 3y + 5 = 0, এটা হচ্ছে, আর ডাল হবে, ডাল বা স্লোপ হচ্ছে 2/3। এই হচ্ছে বি নাম্বার প্রশ্নের আনসার। এখন আমি একটু তোমাদেরকে আবার একটু প্রথম থেকে দেখাই। খুব সহজ কোশ্চেন, একটু বুদ্ধি করে করলে এগুলো অনেক ভাবে করা যায়। ফার্স্টে যেহেতু আমার বলা ছিল সি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাই আমি আগে এবি নির্ণয় করলাম। সিডি হচ্ছে এবি রেখার উপর লম্ব, এই জন্য এবি রেখার সমীকরণ নির্ণয় করলাম। কারণ একটা লম্ব রেখা আর একটা লম্ব রেখার তার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করা যায়, দুটি রেখা সমান্তরাল হলে একটি থাকলে আরেকটি নির্ণয় করা যায়। তাহলে লম্বের কনসেপ্ট থেকে এটি রেডি করলাম। যেহেতু সিডি রেখাটি সি বিন্দুগামী, তো সি বিন্দুটা এখানে বসিয়ে কনস্ট্যান্ট ভ্যালুটা নিয়ে আসলাম, সেটা এখানে বসিয়ে দিলে আনসার ডান। তারপরে কি করব, এটাকে আদর্শ সমীকরণ ফরম্যাটে নিয়ে y mx + নিয়ে আমরা ঢাল নির্ণয় করতে পারবো। বাট আরো সহজ হচ্ছে
এক্স এর কোএফিসিয়েন্টকে ওয়াই এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করে মাইনাস মাল্টিপ্লাই করলেও ডিরেক্টলি ঢাল আসে। যেমন ধরো এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে কত 2, আর ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3, একটাকে ডিভাইড করো করে মাইনাস টাইমস করে দিলে ঢাল চলে আসবে 2/3। এভাবেও করা যায়। সো এটা একটা অংশ। এবার আসো বাকি যে প্রশ্ন। বাকি প্রশ্নটা একটু বড়, বাট একটু বুদ্ধি করে করলে কাজটা ইজি। বাকি প্রশ্ন বলা ছিল দৃশ্যকল্প টু দৃশ্যকল্প টু টু এর রেখাদ্বয়ের মধ্যবিন্দু সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে কোশ্চেনটা এমনিতেই কঠিন, আমি একটু এক্সপ্লেন করে নিই। ধরো এই একটা রেখা, এই যে এখান থেকে যে দুটো রেখা দেওয়া আছে, একটু কালার করে দেখায়। এখানে এখানে যে রেখাগুলো দেওয়া আছে, এই একটা রেখা, সাপোজ এটা একটা, আর এই একটা রেখা। তো এই পাশে হবে স্থূলকোণ, এই পাশে হবে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের আগে একটা সমীকরণ নির্ণয় করব, এরকম সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডক রেখা, যে রেখাটা হবে সেই রেখা আবার এক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করবে সেই ট্রায়াঙ্গেলের ইকুয়েশন। তো আগে নিশ্চয়ই সমদ্বিখণ্ডকের ফর্মুলা অ্যাপ্লাই করব, করে আমরা সেই জায়গায় যাব। আসো আমরা দেখি, একটু ফ্রেশ কোশ্চেন নিয়ে আমরা শুরু করি। দুটো সমীকরণ কি কি? একটা হচ্ছে 4x minus 3y, 4x minus 3y equal to -4. This is the first equation. Standard form এ লিখে নেই, 4x minus 3y plus 4 equal to 0, equation first. আবার সেকেন্ড ইকুয়েশন যেটা, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 3x minus 4y plus 5 is equals to 0, প্লাস 5 ইকুয়ালস টু 0। বা মাইনাস, ওখান থেকে আমাদের রাইট সাইডে যে 4 ছিল তাকে 5টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার আসো ডিরেক্টলি বাইসেক্টরের যে ইকুয়েশন বা সমদ্বিখণ্ডক রেখার যে সমীকরণ দুটি দ্বারা যে সময় দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেন, রেখা দুটি দ্বারা যে কোণ তৈরি হবে সেই কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে লিখে নাও ল্যাঙ্গুয়েজে, রেখা দুটি দ্বারা, রেখা দুটি দ্বারা যে কোণ তৈরি হবে, রেখা দুটি দ্বারা যে যে কোণ তৈরি হবে তাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো সমদ্বিখণ্ডক রেখার যে সমীকরণ, সেই সমীকরণ হলো, এখানে আমরা আগে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা লিখে নেই, 4x, ঠিক ইকুয়েশন যেভাবে সেভাবে যাবে, 3y প্লাস 4 প্রথম ইকুয়েশন। এবার প্রথম ইকুয়েশনে যে কোএফিসিয়েন্ট তাদের স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস সেকেন্ড ইকুয়েশন। তাহলে সেকেন্ড ইকুয়েশন কত? 3x minus 4y প্লাস 5 আর এখানে যে কোএফিসিয়েন্ট 3 প্লাস -4 হোল স্কয়ার। এই হচ্ছে, এখানে দেখো ক্যালকুলেট করলে 5 আসবে, এখানেও 5 আসবে, দুটো কেটে দিচ্ছে, 5 5 কাটা। 4x minus 3y plus 4 equal to plus minus 3x minus 4y plus 5। এই হলো ইকুয়েশন। এখন এখানে প্লাস মাইনাস কেন আসবে আমরা জানি, দেখো বাইসেট করলে কখনো কখনো অবটিউজ অ্যাঙ্গেল ফর্ম হবে, এই একদিকে অবটিউজ অ্যাঙ্গেল ফর্ম হবে, এটাকে বলা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর। কিন্তু অন্য পাশে তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হিসাবে অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম হবে, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। অর্থাৎ যদি এরকম হয়, এই মাঝখানে অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর হবে আর এই পাশে হবে অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর। এই জন্য দুটো লাইন হয়।
আমাদের বলা ছিল অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। তো আমরা এখন এখানে একটা কন্ডিশন আছে হেয়ার, মানে অ্যাকিউট অথবা অবটিউজ কখন হবে? আমি A1 প্লাস A2, সরি A1 মাল্টিপ্লাই A2, A1 মাল্টিপ্লাই A2, B1 মাল্টিপ্লাই B2, এই ভ্যালুটা আমরা আগে একটু রেডি করে নিই পজিটিভের জন্য। এই 1 এর জায়গায় 4 আছে, এখানে পজিটিভ কনসিডার করলে A2 এর জায়গায় 3 আছে, আর B1 এর জায়গায় আছে -3, B2 এর জায়গায় আছে -4। ক্যালকুলেট করলে পজিটিভ আসবে 24। দেখো এই যে এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস থেকে পজিটিভ পজিটিভ বিবেচনা করলে, পজিটিভ মানে পজিটিভ নিলে, টেকিং পজিটিভ হলে এই অংশটা কি আসে, এটাও পজিটিভ আসে। আমরা আগের ম্যাথে এটা বলেছিলাম যে যদি আমি এখানে প্লাস মাইনাসের পরিবর্তে প্লাস নেই, প্লাস নেওয়ার পরে এক্স এর কোএফিসিয়েন্ট এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলোকে মাল্টিপ্লাই করে সাম করলে যদি পজিটিভ হয়, মানে পজিটিভের জন্য যদি পজিটিভ হয়, এটাকে ম্যাথের ভাষায় বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এটাকে বলা হচ্ছে স্থূলকোণ। তার মানে আমাদের এটা নেওয়া যাবে না, প্রশ্নে আমাকে বলে দিছে সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল নিতে হবে, তার মানে ঋণাত্মক বিবেচনা করতে হবে। এবার আসো আমরা ঋণাত্মক বিবেচনা করে নেই, ঋণাত্মক সাইন ধরে, হ্যাঁ ঋণাত্মক ধরে। তো ঋণাত্মক ধরলে কি হচ্ছে ইকুয়েশনটা, 4x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু মাইনাস টাইমস অফ 3x মাইনাস 4y প্লাস 5 equals to 4x minus 3y plus 4 minus 3x plus 4y আর হচ্ছে এখানে -5। এই হচ্ছে সমীকরণ ঋণাত্মক বিবেচনা করে। তারপরে এখানে আমরা আগে একটু দেখে নিই, A1 A2 প্লাস B1 B2, এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে, 4 মাল্টিপ্লাই -3 প্লাস এই যে 4 A1 A2, তারপরে B1 এর জায়গায় আছে -3, B1 এর জায়গায় -3 আর B2 এর জায়গায় আছে 4, তাহলে এখানে হবে -24। তাহলে নেগেটিভ ধরার কারণে নেগেটিভ আসছে, তার মানে সূক্ষ্মকোণ। নেগেটিভ ধরার কারণে এই ভ্যালুটি নেগেটিভ আসছে, সূক্ষ্মকোণ। এইটা না দেখাইলে হবে, যদি স্থূলকোণ না হয় স্বাভাবিকভাবে ঋণাত্মক নিলে সূক্ষ্মকোণেই আসবে, এটার বলার অপেক্ষা রাখে না। যেহেতু আমরা আগে বলছি পজিটিভ নেওয়ার কারণে স্থূলকোণ আসে, তার মানে আমাকে এখন নেগেটিভ নিতে হবে, তারপরে আমরা এটা মেনশন করে দেখাচ্ছি পাশে। এবার আসো তোমার যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেই ইকুয়েশনটা কি হলো, এই যে এখান থেকে স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসো, 4x, হ্যাঁ এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে 4x প্লাস 3y, আর এখানে 4x প্লাস 3x, 4x plus 3 times of x plus -3y minus 3y minus 3y, তারপর হচ্ছে এখান থেকে -4y, আর এই পাশে হলো প্লাসের 4, আর এই পাশে হলো প্লাসের 5 ইকুয়াল টু 0। এবার আসো এখানে সিম্পলিফিকেশনটা যদি করে নেই, তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে x, তাহলে x প্লাস x+7y, আর এই পাশে হবে কত, x+7y, x+7y, আর এখানে হবে প্লাসের 9, তো আমি এই পাশে নিয়ে গেলে -9। আমরা একটু আদর্শ সমীকরণটা দেখে নিই, হ্যাঁ 7y = 9, হ্যাঁ এটা 7x হয়ে যাবে, 7x 7y = -9। সবাইকে মাইনাস দিয়ে একটু যদি সিম্পলিফাই করি, -9 দিয়ে 7x divided by -9 plus -7 divided by -9 equal to -9 divided by -9, মানে স্ট্যান্ডার্ড ফর্ম বানাবো। এবার এখানে x লাগবে, তাহলে -9 বাই এদিকে 7 চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল y বাই
এখানে হবে 9/7 হলো, আর এদিকে হলো 1। তাহলে এক্সিস এর উপর যে কোঅর্ডিনেট গুলো, এই যে দেখো আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করলে এটা কত হবে, কোঅর্ডিনেট হবে মাইনাস, তাহলে এক্স এরটা মাইনাস, এটাকে বলতে পারি আমরা এক্স এর যে আদর্শ সমীকরণে এক্স এর যে কোঅর্ডিনেটটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে -9/7, 0। আর ওয়াই এরটা আসছে পজিটিভ, তাহলে ওয়াই এর যদি পজিটিভ আসে সেটা হচ্ছে কত, 9/7, আর তার আগে হলো 0। এখন এই হচ্ছে আমার সমীকরণ, এটা হলো বাইসেক্টরের সমীকরণ। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এটা হলো বাইসেক্টর রেখার আদর্শ সমীকরণ। তো বাইসেক্টর রেখার আদর্শ সমীকরণ যদি এটা হয়, এখন খেয়াল করো এক্স এক্সিস থেকে যে ইউনিট ও এ, তাহলে আমরা বলতে পারি এখানে ও এ, ইকুয়ালস টু কত হবে, অ্যাবসুলেট ভ্যালু অফ 9/7। এটাকে যদি আমি 9/7 লিখতে পারি মাইনাসটি স্কিপড করে, আর ওবির ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, ওবি ইকুয়াল টু হলো 9/7টা এমনিতেই পজিটিভ আসছে, 9/7। এখন এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এই দুটি বাহু ডিসটেন্স সমান, আর সমকোণী ত্রিভুজ হলে তার এরিয়া কত হবে, ক্ষেত্রফল। কোন ত্রিভুজের ক্ষেত্রফল, ও এ বি। প্রশ্ন অনুসারে যেহেতু বলা আছে অক্ষদ্বয়ের সাথে রেখাটি যে ত্রিভুজ তৈরি করে তার সমীকরণ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বা ও এ বি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল তাহলে কি দাঁড়ায়, আমরা জানি হাফ ইন্টু বেস, বেস হচ্ছে ও এ ইন্টু হাইট, এই ফর্মুলা দিয়ে করতে পারো, তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে করতে পারো। তাহলে হাফ ইন্টু 9/7 ইন্টু 9/7 মাল্টিপ্লাই 9/7, 9/7, এটা 9/7, 9/7 মাল্টিপ্লাই 9/7। তাহলে এখানে সব মিলাই কত, 14, 14 দুগুণে 7 × 7 = 49, 49 টাইমস অফ 2, 81। আর এখানে 9 নং উপরের অংশটা হলো, হ্যাঁ, তাহলে 749, 49 মাল্টিপ্লাই 2, 98। আর এটা হলো 81, এটা হলো স্কয়ার ইউনিট এরিয়া। দিস ইজ আনসার। খুব ভালো করে একটু দেখো, প্রথমত অ্যাকিউট অ্যাঙ্গেলটা, মানে মেন কথা হলো যদি এখন ফিগারটা যদি আমরা এইভাবে ড্র করি, ধরো এটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর, এই যে, তাহলে এই দুটো হবে আমার আগের রেখা, ইকুয়েশন ওয়ান এবং ইকুয়েশন 2। এই যে, হ্যাঁ, এটাকে যদি আমি ইকুয়েশন 2 ধরি, এটা হচ্ছে ইকুয়েশন 1। তো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 মিলে এখন আমার এক্সিস গুলোর সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করে সে অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেল। মানে প্রথমত আগে যা করবা জটিলতার মধ্যে না গিয়ে প্রথমে একদম ফর্মুলা অ্যাপ্লাই করে বাইসেক্টরের ডিরেক্ট ইকুয়েশনটা লিখবা। বাইসেক্টরের ইকুয়েশনটা লিখার পরে দেখে নিবে যে প্রথমে এই যে এখানে প্লাস মাইনাসের মধ্যে পজিটিভ কনসিডার করে এই আনসারটা কি পজিটিভ আসে কিনা। এটা যদি পজিটিভ আসে তাহলে স্থূলকোণ, যেহেতু প্রশ্নে বলা আছে সূক্ষ্মকোণ, তার মানে পজিটিভ নেওয়া যাবে না। এবার নেগেটিভ নিয়ে সিম্পলিফিকেশন করতে করতে এই জায়গায় আসলে আমার আনসারটা দিয়ে দিতে পারবো। কিন্তু আমি এখানে আনসার এই জন্য দিব না, যেহেতু আমার প্রশ্নে শুধু সমীকরণ বলা নাই, বলছে এই সমীকরণটি এক্স এক্সিসের সাথে যে বা ওয়াই এক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করবে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া। তো ট্রায়াঙ্গেল ফর্ম করতে হলে আমরা দুইভাবে করি, এক্স এর ভ্যালু 0 ধরলে ওয়াই আসবে, ওয়াই এর ভ্যালু 0 ধরলে এক্স আসবে, এভাবে কোঅর্ডিনেট গুলা বের করতে পারবো। কিন্তু না করে আমি আমি আর একটু সহজ উপায়, x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এই ফরম্যাটে নিয়ে আসার পরে বেস বের করলাম, হাইট বের করলাম। এটাকে আমরা ম্যাথের ভাষায় বলা হয়, এই অংশটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা হবে বেস, আর এখানে অ্যাবসলিউট ভ্যালুটা হাইট। তো বেস আর হাইট হয়ে গেলে দুটো ইকুয়াল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে আমরা এরিয়া বের করে নিলাম। তো এই হচ্ছে মূলত বরিশাল বোর্ডের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে বরিশাল বোর্ডের দুটি প্রশ্ন দেখিয়েছিলাম। তো এইবারে যে বরিশাল বোর্ডের দুটি প্রশ্ন কিছু অংশ মিল আছে, তা আমার মনে হচ্ছে বোর্ড প্রশ্নগুলো যদি তুমি সলভ করো তোমার কনফিডেন্সটা বাড়বে। তো অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করার আগে আগে টপিকস ধরে ম্যাথ গুলা করতে হবে। এক একটা টপিক যখন পড়বে, ইন্টারমিডিয়েটে তো অনেক ম্যাথ এবং অনেক রাইটারের বই থাকে, যে ম্যাথ গুলো সবচেয়ে বেশি বেশি পরীক্ষায় আসে, তুমি যে বই ফলো করো না কেন আগে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে, বই থেকে ফর্মুলা গুলো শিখে নিবে।
এবং ওখানে যে বোর্ড কোশ্চেন বলতে সিকিউ না, মানে প্রত্যেকটা ম্যাথের পাশে লেখা থাকে যে এটা 2012, 2013, 2015 সালে এই বোর্ড। তো তুমি যখন ফর্মুলা গুলো সলভ করে বা বেসিক জিনিসগুলো শেখার পরে বইয়ের ম্যাথ গুলো ধারাবাহিক ভাবে করবে, এরপরে আস্তে আস্তে তুমি 2022, 2023 এইভাবে বা 2021 বোর্ডের কোশ্চেন গুলো সলভ করলে তোমার কনফিডেন্স লেভেলটি হাই হবে। আশা করি তোমরা বুঝতে পারবে। আমার এইখানে তোমরা অনেকে দূর দূরান্ত থেকে কন্টেন্ট গুলো দেখো, ঢাকার বাইরে থেকে অনেক স্টুডেন্ট দেখে। আমি চেষ্টা করি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বলার জন্য। আমি একটি জব করি, জবের পাশাপাশি যেইটুকু সময় পাই এটি হচ্ছে আমার প্যাশন। আমি চেষ্টা করি একটু কাজ করার জন্য। তারপরেও কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার কাজগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর তোমাদের ভালো কোনো পরামর্শ থাকলে সেটি অবশ্যই জানাবে। আর তোমরা কে কোন স্কুল থেকে কোন কলেজ থেকে আমার কাজগুলো দেখো সেটি মতামত জানাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবার নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।